সুচেতা বংস কিংডমের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লন্ডনে আস্তে আস্তে ঠান্ডা মোটামুটি পড়েই গেছে, আর এখানে এখন কয়েকদিন ধরে কোনো রোদের দেখা নেই, তাই পার্কে বা কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারটাও হয়ে উঠছে না। তাই ভাবলাম যে শ্রেয়াঙ্কের স্কুল ছুটির সময় এখানে কিছু সায়েন্স অ্যাক্টিভিটি করি। তাই একটা সায়েন্স অ্যাক্টিভিটির কিট নিয়ে আসা হয়েছে, যেটা ও আর ওর পাপা মিলে করছে। এবছর কালী পুজো আর দিওয়ালির ছুটিটা ওদের স্কুল হলিডের উইকেই পড়েছে। সোমবারে হচ্ছে দিওয়ালি, আর সোমবার থেকেই ওদের স্কুল ছুটি পড়ে গেছে। তার আগে শুক্রবার দিন ছিল মাফতি ডে। এই মাফতি ডের কনসেপ্টটা এখানে বেশ অদ্ভুত। আমাদের যেমন স্কুলে কোনো দিন অ্যালাউ করতো যে কোনো জামা কাপড় পরে যাওয়া, এখানেও সেই দিনটাকেই বলে মাফতি ডে। প্রথমবার যখন আমরা এসেছিলাম, আমরা মাফতি ডে সম্বন্ধে জানতাম না, তাই যখন স্কুলে গেছিলাম ওকে স্কুল ইউনিফর্ম পরেই পাঠিয়েছিলাম। তারপরে দেখলাম স্কুলে সবাই খুব সুন্দর করে সেজে গুজে যাচ্ছে। অনেকে তার বার্থডে কোনো স্পেশাল অকেশনে যে ড্রেসটা কেনা হয় সবাই সেটাই পরে যায়। মেয়েগুলো খুব সুন্দর করে সেজে যায়। শ্রেয়াঙ্কেও এখন আমরা ওর পছন্দ মতো জামা কাপড় পরেই পাঠাই, কিন্তু প্রথমবার আমাদেরও মিস হয়েছিল। তারপরে যখন স্কুলে যাই, গিয়ে দেখলাম যে সবাই পড়ে আছে, ও পড়ে নেই। তখন ওর টিচার বললো যে আজকে মাফতিদের কনসেপ্টটা কি। আসলে আমরা যখন একটা নতুন কান্ট্রিতে আসি, তখন কালচারের সাথে সাথে এখানের অকেশনগুলোও কিছুটা ডিফারেন্ট হয়, তাই সেটা বুঝে উঠতেও টাইম লাগে। তবে বাচ্চাদের মনে এটার কিন্তু এফেক্ট পড়ে। যেমন প্রথম দিন যখন আমরা ভুলে গেছিলাম, তখন ওর টিচারও বললো যে হ্যাঁ, সবাই পড়ে আছে, ও পড়বে না, ওর হয়তো একটু খারাপ লাগতে পারে। সে কথাটা শুনে আমি তখন সমরেশকে ফোন করলাম, এবং লাকিলি ও বাড়িতে ছিল বলে ও দৌড়ে এসে টিচারের হাতে ধুয়ে দিল, এবং টিচার নিজেই বললো যে আমরা চেঞ্জ করে দেবো। এখানে টিচাররা খুব যত্ন সহকারে করে। আসলে আমাদের দেশেও করে, কিন্তু আমাদের দেশের প্রবলেমটা হলো যে একজন টিচারকে অনেক বেশি বাচ্চা দেখতে হয়। হোয়ারেজ এখানে এক একটা ক্লাসে 30 জন করে বাচ্চা থাকে। কখনো কখনো তার জন্য 2টো টিচার থাকে, কখনো কখনো আবার একজন টিচার থাকে। একজন টিচারের সঙ্গে আবার 2জন টিচিং অ্যাসিস্ট্যান্টও থাকে, মানে যারা সাব টিচারের মতো বলতে পারেন। তাই তাদের পক্ষে প্রত্যেক কটা বাচ্চাকে অ্যাটেনশন দেওয়া সম্ভব হয়, এবং প্রত্যেক কটা বাচ্চার কী প্রয়োজন বা কী দরকার সেটা ওনারা খুব ভালো করে নজর দিতে পারে। তবে এই সায়েন্স কিটটা কিন্তু একেবারে ইজি নয়। শ্রেয়াঙ্ক নিজে একা পারতো না, সমরেশকে ওকে হেল্প করতেই হতো। হ্যাঁ, তো স্কুলের যেটা বলছিলাম, তবে এখানে স্কুলের টিচাররা সেরকমভাবে ছুটি পায় না। মানে এখানে 52 উইকের মধ্যে 39 উইকস মতো স্কুল থাকে, বাকি ধরুন 13 উইক মতো ছুটি থাকে। সেই ছুটিটাই টিচাররা পায়, তাছাড়া আলাদা করে কোনো ছুটি পায় না। এবার ধরুন কারোর কোনো ইমার্জেন্সি হলো বা কোনো সিক হলো, তাহলে সিক লিভ পাওয়া যায়, কিন্তু আলাদা করে কোনো ক্যাজুয়াল লিভ নেই, যেগুলো অফিসে আছে। যদিও অফিসে অবশ্য 13 উইক ছুটিও পাওয়া যায় না, তাই সব মিলিয়ে ব্যাপারটা মন্দ নয়। কিন্তু এবার ধরুন কারোর কোনো এমার্জেন্সি কাজ থাকলে তবে সেটা কিন্তু বেশ প্রবলেম। ওর সায়েন্স কিটটাও রেডি হয়ে গেছে। এটার সুইচ দিলে এটা ঘুরবে, আর টিউব দিয়ে বিভিন্ন কালার দিলে সেটা কালারগুলো মিক্সচার করে দেবে। তাছাড়া আরও অন্য কিছু বানাতে চাইলে সেটাও করা যায়। আসলে এখানের পড়াশোনার প্যাটার্নটা দেশের থেকে অনেকটাই আলাদা। দেশে যেমন আমাদের এক্সাম ভিত্তিক পড়াশোনা, প্রচুর বই খাতা, সেরকম ব্যাপার থাকে, এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। এখানে প্রতি উইকে ওরা একটা বই দিয়ে দেয়, যেটাকে ওরা এখানে ছোট ক্লাসের জন্য বলে ফোনিক্সের বুক, আর একটা ডায়েরি দেয় যেটার মধ্যে কয়েকটা স্পেলিং লেখা থাকে। সেই স্পেলিংগুলো শেখাতে হয়, আর ফোনিক্স বইটা পড়াতে হয়। তাছাড়া ওরা লাইব্রেরি থেকে প্রতি সপ্তাহে একটা গল্পের বই আনে, সেটা ওই বেড টাইম স্টোরির মতো পড়ে শোনাতে হয়। কিন্তু এখানে এক্সামের ব্যাপারটা খুব কম, প্রতিদিন বই ক্যারি করার ব্যাপার, এগুলো কোনো কনসেপ্ট এখানে নেই। এখানে অনেকটাই ওদের খেলার ছলে পড়ায়, তাই জন্য বাচ্চাগুলো স্কুলে যাওয়া নিয়েও কোনো প্রবলেম হয় না। শ্রেয়াঙ্কের যদিও 2টো স্কুল চেঞ্জ হয়েছে, কিন্তু কোনো স্কুলেই ও একদিনও বলেনি যে স্কুল যাবে না, কারণ স্কুলে ওরা বেশ এনজয়ও করে। তাছাড়া ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির ডেও থাকে, যেদিন ওদের জিমন্যাস্টিক বা অন্যান্য খেলাও শেখায়, সেদিন পড়াশোনার পার্ট কম থাকে। এখনও ওদের কম্পিউটার ক্লাসও হয়, আবার স্প্যানিশ ক্লাসও হয়, একটা অন্য ল্যাঙ্গুয়েজও ওদের শেখায়। ওরা এইভাবেই মোটামুটি খেলার ছলে শিখতে শিখতে আস্তে আস্তে বড় হবে।
শ্রেয়াঙ্ক এখন ইয়ার 2-তে পড়ে, তবে শুনেছি ইয়ার 5 থেকে আস্তে আস্তে পড়াশোনার একটু চাপ আসে, তবে সেই চাপ দেশের তুলনায় কিন্তু কিছুই নয়। দেশে একটা পিঠে বড় ব্যাগ এবং ভারী বই খাতা নিয়ে স্কুলে যেতে হয়, সেই ব্যাপারটা এখানে অনেকটাই কম। এখানে ওদের ড্রয়িংও শেখায়, আবার কোনো স্পেশাল অকেশন যেমন ঈদের সময় ঈদ, দিওয়ালির সময় দিওয়ালি সব সেলিব্রেট করাও শেখায়। আজকে এখানে দিওয়ালি সেলিব্রেশন হবে, তবে দিওয়ালি সেলিব্রেশন হতে হতে সন্ধেবেলা বলে ভাবলাম একটু মল থেকে ঘুরে আসি। আসলে শীত পড়েছে বলে কয়েকটা শীতের জ্যাকেট কিনতে হবে, সেই জন্যই এসছি মলে। আমাদের বাড়ি যদিও টাউন সেন্টারের কাছে, কিন্তু টাউন সেন্টারের কোনো দোকানে খুব একটা সুইটেবল কিছু পেলাম না, তাই এই নর্থ লন্ডনের একটা মলে আমরা চলে এসেছি। এখানে 2-4টে দোকান ঘুরে দেখব, মেনলি সমরেশেরই কেনার কথা আছে, তাও আমিও দেখব টুকিটাকি যদি কিছু একটা কেনার থাকে। আসলে এখানে শীতের জামা কাপড়ই বেশি লাগে, তবে শীতের জামা কাপড় রাখা কিন্তু এখানে বড় সমস্যা, কারণ লন্ডনের বাড়িঘরে জায়গাও কম, খুবই ছোট। তাই আমরা অ্যামাজন থেকে অর্ডার করে কিছু এয়ারটাইট ব্যাগ এনেছি। এবার যতই আমাদের শীতের জিনিস যা থাকুক, সেগুলো মোটামুটি এয়ারটাইট ব্যাগে করেই আমরা এখন সুটকেসের ভেতর ভরে রাখছি বা কিছুটা আলমারিতে রাখছি। কিন্তু এক একটা কোট বা এক একটা জ্যাকেট এত জায়গা নেয় যে সেই জায়গাটা ম্যানেজ করা খুব মুশকিল। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে এই লং কোটটা পাওয়া গেছে, বাট এটার কালারটা হলো ব্ল্যাক। এখানে কালো, গ্রে আর ব্লু কালার ছাড়া জামা কাপড় পাওয়া খুব মুশকিল, স্পেশালি কোট আর জ্যাকেটে। বেশিরভাগ লোকই সেটাই ইউজ করে, আর এখানে বেশিরভাগ লোকই কেনে বলে ওটারই ডিমান্ড, তাই জন্য দোকানগুলোতেও ওই 3টে কালারই খুব বেশি পরিমাণ পাওয়া যায়। রাত হয়ে গেছে, আর এটা আমাদের উল্টো দিকের অ্যাপার্টমেন্টে যারা ইন্ডিয়ান পরিবার আছে তারা মোটামুটি লাইট লাগিয়েছে। আমরাও ভেবেছিলাম লাইট লাগাবো, কিন্তু যেহেতু আমাদের বাইরে স্ক্র্যাপ হোল্ডিং মানে ওই বিল্ডিংয়ের কাজ চলছে, তাই জন্য আর বারান্দায় কিছু লাগালাম না। তবে অপোজিটের অ্যাপার্টমেন্টে যারা ইন্ডিয়ান ফ্যামিলি আছে তারা বেশ লাইট লাগিয়েছে। স্পেশালি এই সামনের বাড়িটা তো মোটামুটি আমাদের কলকাতার মতোই লাইট লাগিয়েছে। চারিদিকে বাজি ফাটানোর শব্দ শুনছেন, তাই আর ভাবছি দেরি না করে আমরাও মাঠের দিকে যাই। আসলে এখানে বাড়ির সামনে পাড়ার গলিতে তো আর ফাটানো যায় না, তাই আমরা মাঠে যাই। এখানে সব জায়গাতেই মোটামুটি মাঠে বা কোনো ফাঁকা অ্যালোটেড জায়গাতেই লোকে যায়। এখানে আমাদের অ্যাপার্টমেন্ট থেকেও বহু লোক আসে বাজি ফাটাতে, আবার অন্যান্য অ্যাপার্টমেন্ট থেকেও আসে। এমন না যে সবাইকে চিনি, তবু কি কিছু চেনা জানা লোক থাকলে সুবিধা হয়। সত্যি কথা বলতে আমি ভাবিনি যে দিওয়ালি সেলিব্রেট লন্ডনে এভাবে করা যায়, মানে স্পেশালি যে ফায়ার ক্র্যাকার্স বা বাজি ফাটানো যায় সেটা আমরা একেবারেই জানতাম না। তাই প্রথম বছর যখন আমরা এসেছিলাম তখন আমরা কিছু কিনিও নি, তারপরে দেখলাম এখানে অনেকে কেনে, তাই জন্য আমরাও কেনা শুরু করলাম। তবে যা বাজি কিনেছি তা 30-40 মিনিটেই শেষ হয়ে যাবে। আর দেশে যেমন আমরা বাজি কিনলে তা সেটা 10 দিন ধরে রোদে দিতাম, এখানে সেই ব্যাপারটা নেই, কারণ গত 15 দিন ধরে কোনো রোদের দেখা নেই। তবে প্রত্যেক কটা বাজিই কিন্তু খুব ভালো হয়েছিল আগের বার, হোপফুলি এইবারও খুব ভালো হবে। রোদে দেওয়ার ব্যাপার নেই যদিও, কিন্তু এখানে সেফটি মেজারটা বেশ ভালো। মানে ধরুন একটা তুবড়ি জ্বালাতে গেলাম, সেটা তুবড়ি আগুনটা দেওয়ার 2-3 মিনিট পরে ওটা জ্বলতে শুরু করে, মানে আপনি সেই জায়গা থেকে দৌড়ে সরে আসতে পারবেন, তারপরে তুবড়িটা জ্বলা শুরু হবে। এই আমরা এখন তো আমাদের তুবড়িটা খুলছি, এবার এটা জ্বালাতে যাব। এটাই কিন্তু সব থেকে আনন্দ পাচ্ছে বাচ্চাগুলো। আসলে ওরা যখন ছোট ছিল, দেশে ছিল, তখন ওদের সেই কালী পুজোর কথাটা মনে নেই,
শ্রেয়াঙ্ক তো 3-3.5 বছর বয়সে এখানে এসছে, গত 3টে কালী পুজো এখানেই কাটিয়েছে। তার মধ্যে এবছর আর আগের বছরের কালী পুজোটাই ওর মনে আছে। যদিও বাজি আমরা দেশেও কিনতাম, কিন্তু তখন 1-2 বছরের বয়সের বাচ্চার কি আর মনে থাকে, এই তেমনভাবে কিছু মনে নেই। যদিও ভয় পায় এটা ঠিকই, কিন্তু দেখতে ওরা খুব মজা পায়। তবে কলকাতায় যখন কালী পুজো কাটাতাম তখন কিন্তু বাজি ফাটানোর সময়ও বেশ সেজে গুজেই যেতাম। এখানে কিন্তু মোটা জ্যাকেট, কারণ শীত পড়ে গেছে, কোনো জ্যাকেট ছাড়া অপশানই নেই। এই শীতে মোটামুটি নর্মাল জামা কাপড় জ্যাকেট পরেই আমরা বাজি ফাটাতে এসেছি। অনেকে যারা নন বেঙ্গলি আছে তারা অবশ্য পাঞ্জাবি পরে এসেছে, কিন্তু ভাবলাম যে যেহেতু বাজি ফাটানোর ব্যাপার আছে তাই সেরকম জামা কাপড় পরাই ভালো, যেটা সেফ হবে। এই সামনে যে সুন্দর বাজিটা ফাটছে, এটা মনে হয় অন্য কোনো পার্ট থেকে ফাটছে। এখানে প্রত্যেকটা এরিয়াতেই একটা করে রিক্রিয়েশনাল গ্রাউন্ড আছে। আমার মনে হয় যে আমাদের যে নিয়ারেস্ট রিক্রিয়েশনাল গ্রাউন্ডটা আছে সেখান থেকে ওই বাজিটা ফাটছে। আর এবার ছেলে আর বাবা মিলে গেছে তুবড়ি ফাটাতে। যদিও ওখানে অনেকগুলো জমে গেছে তাই তুবড়িটা জ্বালাতে একটু টাইম লাগছে। এখানে কিন্তু বাজি ফাটানোর পরে এই জায়গাগুলো আমরা সবাই পরিষ্কার করে দিয়ে যাই। মানে একটা বড় বিন ব্যাগের মতো প্লাস্টিকের ব্যাগ আনা আছে, সেটার মধ্যে পুরো জায়গাগুলো পরিষ্কার করে দিয়ে যাব। এবার এটা বোঝা সম্ভব না যে কার কোনটা বাজি ছিল গিয়েছে, কারণ এখানে অনেক লোকই আছে, কিন্তু মোটামুটি আমাদের বিন ব্যাগে যতটা জায়গা হবে ততটা মোটামুটি আমরা পরিষ্কার করে দিয়ে যাব। আসলে আমাদের মত হলো যে দেশে থাকবে সে দেশের নিয়মটা ফলো করা। এখানে কোনো অকেশন হলে সবাই মোটামুটি নিজেদের জায়গাগুলো পরিষ্কার করে দিয়ে যায়, যে জায়গাগুলো তারা ইউজ করে। তাই আমরাও দিনের শেষে বিন ব্যাগে করে সব গুছিয়ে রেখে দিয়ে যাব। কাউন্সিল থেকে যদিও কালকে সকালে এসে সব পরিষ্কার করবে, কিন্তু এটা আমাদের দায়িত্ব, যেহেতু আজকে আমরা বাজি ফাটিয়েছি তাই বাজি ফাটানোর পরে যেই এক্সট্রা জিনিসগুলো রয়ে গেছে বা যে খাপ তারাবাতির প্যাকেটগুলো রয়ে গেছে সেগুলো পরিষ্কার করে দিয়ে যাওয়া। এই বাজিটা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে এবং কন্টিনিউয়াস প্রায় 5-7 মিনিট ধরে এটা জ্বলছে। তাই ভাবলাম পুরো ভিডিওটা করেই আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার নতুন কোনো অভিজ্ঞতার সাথে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও।